ডিয়ার গাইস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের আজকে দ্বিতীয় ক্লাস। এর আগের একটা ভিডিও করা হয়েছে, সেখানে 20টা মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আলোচনা করেছে। তো আজকের এই ভিডিওতেও টোটাল 20টা মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আলোচনা করা হবে, যেগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবং এগুলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আসার সম্ভাবনা অনেক। আর এই যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো রয়েছে, সেগুলো কিন্তু বিখ্যাত যে ব্ল্যাক বুক ভোকাবুলারি বই আছে, সেখান থেকে এগুলো কিন্তু নেওয়া হয়েছে। তো তোমরা সেগুলো দেখতে থাকো। দেখো কি বলা হচ্ছে, প্রথম দেওয়া আছে ইন দ্য সেম বোট। ইন দ্য সেম বোট মিনস হচ্ছে, দেখো বোট মানে তো নৌকা, একই নৌকায় থাকা মানে কি, ধরো নাও তোমার বন্ধুও চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তুমিও চাকরির জন্য প্রস্তুতি, এবার তারও চাকরি পাচ্ছে না, তুমিও চাকরি পাচ্ছে না, একই একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছো। এই যে ব্যাপারটা, তখন তোমরা বলতে উই আর ইন দ্য সেম বোট রে ভাই, আমরা কিন্তু একই পরিস্থিতির মধ্যে, একই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। তাই বলছি বিইং ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, মানে একই কঠিন পরিস্থিতি, একই খারাপ পরিস্থিতির মধ্যে থাকা, সেটাকেই বলা যেতে পারে ইন দ্য সেম বোট। ঠিক আছে, বিইং ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন এর মানে হলো একই রকম খারাপ পরিস্থিতিতে থাকা আর কি। তারপরে দেখো বলছে লিভ নো স্টোন আনটার্ন, মানে কোনো পাথরকে, স্টোন মানে পাথর, আনটার্ন মানে উল্টে দেখা হয়নি, ছাড়া হয়নি। তোমরা প্রত্যেকটা পাথরকে তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, খুব সমস্ত রকমের, তার এটাকে বলা হচ্ছে সমস্ত রকমের চেষ্টা করে দেওয়া। যে ব্যাপারটা হচ্ছে মেক অল পসিবল এফোর্টস টু অ্যাচিভ সামথিং, মানে কোনো কিছু তুমি অ্যাচিভ করার জন্য রকমের চেষ্টা করে গেছো, যে কোনো চেষ্টা তোমার বাকি নেই, ত্রুটি নেই, কোনো চেষ্টাতে ত্রুটি নেই। তো এই ব্যাপারটাকে বোঝাতে হচ্ছে কি লিভ নো স্টোন আনটার্ন, এই ইডিয়মসটা ব্যবহার করা হয়। ওকে, নেক্সট দেখা কি বলছে, সি আই টু আই। এবার দেখো তুমি একজনের চোখের দিকে তাকাবে কখন, তুমি যখন তার একদম ঠিকঠাক, তার সঙ্গে তার কোনো মনোমালিন্য নেই, ঠিক আছে, মতভেদ একদম ঠিকঠাক, তখনই তো তুমি তার চোখে চোখে তাকাতে পারবে, তাই না? তো সি আই টু আই মিনস হচ্ছে এগ্রি উইথ ইচ আদার, মানে তোমরা একে অপরের সঙ্গে কি হও, সহমত রয়েছে, রাজি হয়েছো, এই ব্যাপারটাকে বোঝাতে হচ্ছে সি আই টু আই, এই ইডিয়মসটাকে ইউজ করা হয়। তারপর কি বলা হচ্ছে দেখো, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস, ধরে নাও একটা বস্তা ছিল, সেই বস্তার মধ্যে মোটর দানা ছিল, সেই মোটর দানাটার মধ্যে একটা ফুটো হয়ে গেছে, এবার ফুটো হয়ে যায়, সেই মোটর দানাগুলো কি চারদিকে ছড়িয়ে পড়েছে, যে ব্যাপারটা সেইটা হচ্ছে দেখে স্পিল দ্য বিনস মানে ছড়িয়ে যাওয়া বিনসগুলোকে। তাহলে হচ্ছে কি, এর মানেটা হচ্ছে কি, এটা কিন্তু ইডিয়মসটা, এর মিনিং হচ্ছে কি লিক দ্য সিক্রেট, মানে কোনো সিক্রেট জিনিসটাকে রিভিল করে দেওয়া, লিক করে দেওয়া, রিভিল আ সিক্রেট, কোনো গোপন কিছু তথ্যকে প্রকাশ্যে এই নিয়ে আসা। তো এটা হচ্ছে লিভিল আ সিক্রেট, এর মানে হচ্ছে গোপন কিছু প্রকাশ করে দেওয়া, গোপন তথ্য ফাঁস করে দেওয়া, এই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। আ ফিশ আউট অফ ওয়াটার, একটা মাছ জল থেকে বাইরে বের করে আনলে কি হবে, মানে কিছুক্ষণের মধ্যে দেখবে মারা যাবে, তো ছটপট ছটপট করবে, মানে জল থেকে মাছ বেরিয়ে আসলেই তার একটা খুব কঠিন পরিস্থিতি, খারাপ সিচুয়েশনের মধ্যে সে পড়ে যাবে, আনকমফর্টেবল একটা পজিশন বা সিচুয়েশনের মধ্যে চলে যাবে সে। তো সেটাই বলছে আ ফিশ আউট অফ ওয়াটার মিনস হচ্ছে অ্যান আনকমফর্টেবল পজিশন বা ইন আনফ্যামিলিয়ার সার্কামস্টেন্স। ধরো তুমি একটা জায়গায় গেছো, সেখানে সব লোক অপরিচিত, আর তোমাকে সেখানে অনুষ্ঠানে ডাকা হয়েছে। এবার সেখানে তোমাকে নিজেকে আনকমফোর্টেবল ফিল করবে, ঠিক তেমনি হচ্ছে আ ফিশ আউট অফ ওয়াটার, তুমি সেই রকম সিচুয়েশনটাকে সেই সিচুয়েশনে তুমি পড়ে যাবে, যে অসহ্য পরিস্থিতি, একটা বেকাপ্পা পরিস্থিতি মনে হবে নিজেকে। তারপরে দেখো কি লিখছে, আ স্নেক ইন দ্য গ্রাস। এই প্রত্যেকটা ইডিয়ামস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই। আ স্নেক ইন দ্য গ্রাস মানে ঘাসের মধ্যে সাপ, এই ঘাসের মধ্যে সাপটাকে আমরা যেমন বলি না, যে সর্ষের মধ্যে ভূত ব্যাপারটা। তারপরে বলি আমরা যেমন ঘরের শত্রু বিভীষণ, মানে আ সিক্রেট এনিমি, মানে সিক্রেট এনিমি হচ্ছে যে গোপন শত্রু, ঘরের শত্রু বিভীষণ বলি আমরা না, ঠিক তেমনি ব্যাপারটা, যে গোপন শত্রুটাকে আমরা এই কথাটাকে ব্যবহার করার জন্য আ স্নেক ইন দ্য গ্রাস, সর্ষের মধ্যেই ভূত ঢুকে আছে। ঠিক আছে, তুমি জানোই না যে তোমার বন্ধু ভাবছো তুমি, কিন্তু সে আসলে একজন শত্রু, তারপরে দেখা যাচ্ছে। তো স্নেক ইন দ্য গ্রাস, এই ইডিয়ামসটাকে আমরা ব্যবহার করবো। আর স্টোনস থ্রো এ, নেক্সট দেখো 7 নম্বর কি বলছে, স্টোনস থ্রো ওয়ে মানে ঢেল ছুঁড়ার মতো দূরত্ব, যেটাকে বলছে ঢেল ছুঁড়ার মতো কি, ঢেল তো তুমি আর বেশি দূর ছুটতে পারবে না, কাছেই ছুটতে পড়বে। তো তোমার যদি ধরো তোমার বাড়ি থেকে তোমাদের কথা স্কুলের দূরত্ব, বা তোমার বাড়ি থেকে ব্যাংকের দূরত্ব, সেটা কত দূরে, তখন তুমি সেটা বোঝানোর জন্য বললে যে আমার বাড়ি থেকে দূরত্ব খুবই কাছে, তখন সেটাকে এই আর স্টোনস থ্রো ওয়ে কথাটা, এই ইডিয়ামসটাকে ব্যবহার করবে। অ্যাট এ শর্ট ডিস্টেন্স, এই কথাটাকে বোঝানোর জন্য, মানে খুব কাছেই, সামান্য একটু দূরে আর হালকা, বা সামান্য খুব কাছেই, এইটা বোঝাতেই আমরা এই আ স্টোনস থ্রো ওয়ে ইডিয়ামসটাকে ব্যবহার করব। নেক্সট দেখো, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, এটা ব্যবহার করছে মানে দেখো
কারো উইটস মানে কি জ্ঞান বা বুদ্ধি শেষ হয়ে যাওয়া, বুদ্ধি নষ্ট হয়ে যাওয়া বলতে পারো, বুদ্ধির শেষ হয়ে যাওয়া তাকে কী বলছে তাহলে আমরা বুঝবো? তার বুদ্ধি শেষ হয়ে গেলে কি অবাক হয়ে যায়, পাজেলড হয়ে যায়, পারপ্লেক্সড হয়ে যায়, বা নোয়িং হোয়াট টু ডু, নট নোয়িং হোয়াট টু ডু, কী করবে সে খুঁজে পাচ্ছে না, একদম অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, হতবুদ্ধি হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, এগুলো আমরা বলতে পারি অ্যাট ওয়ান্স উইটস এন্ড, মানে তার বুদ্ধি হরে গেছে বলি না আমরা, তার মানে হচ্ছে অবাক হয়ে গেছে। ধরে নাও তারপরে দেখো 9 নম্বরটা কী বলছে, অ্যাট দ্য ড্রপ অফ এ হেড। ধরে নাও একজনের টাক মাথা, এবার সে টাকটাকে ঢাকানোর জন্য সে টুপি পরেছে, সেই টুপিটা হঠাৎ করে কেমন করে হোক মাথা থেকে খুলে পড়েছে, তখন কী করবে, সেই লজ্জা পেয়ে যাবে, এই জন্য লজ্জাটাকে পাওয়ার জন্য সে তাড়াতাড়ি তখন টুপিটাকে কী করবে, মাথার মধ্যে তুলে নেওয়ার চেষ্টা করবে। তো কী করবে, যে টুপিটা তার মাথা থেকে পড়ে যাচ্ছে সেই টুপিটাকে তাড়াতাড়ি তোলার জন্য কী করবে, সে তাড়াতাড়ি খুব তৎক্ষণাৎ সেই ব্যাপারটা করবে। অ্যাট দ্য ড্রপ অফ এ হেড মানে হচ্ছে ইনস্ট্যান্টলি, মানে উইদাউট এনি হেজিটেশন, কোনো রকম দ্বিধাবোধ না করে সে তৎক্ষণাৎ সেই কাজটা করা বা কোনো কিছু করা, সেটাকে বলা হচ্ছে অ্যাট দ্য ড্রপ অফ এ হেড। নেক্সট দেখো কী বলছে, বি অল ইয়ার্স। বি অল ইয়ার্স, দেখো ইয়ার্স মানে কি কান, সমস্ত কান, মানে চোখ কান একবারে খুলে রেখে বলতে গেলে, মানে কি খুব মনোযোগ দিয়ে বলি না, একদম চোখ কান খুলে রাখো, চোখ কান খুলে রাখলে তাহলে তুমি বুঝতে পারবে জিনিসটা। হ্যাঁ, মানে লিসেনিং ইন্টেন্টলি, মানে খুবই মনোযোগ দিয়ে শোনা, বা ভেরি অ্যাটেন্টিভ মানে খুবই আগ্রহী, তুমি ইগার টু লিসেন মানে শোনার জন্য খুবই আগ্রহী, এই বোঝানোর জিনিসটাকে বোঝানোর জন্য হচ্ছে বি অল ইয়ার্স এই কথাটা ব্যবহার করা হয়, মনোযোগ দিয়ে শোনা। নেক্সট দেওয়া আছে কি আছে, কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ। আমরা এই কথাটা আমরা অনায়াসে বলি, সবসময় বলি যে তুমি যদি আইফোন কিনতে যাও তুই ভাই আমার টাকা নাই ভাই, তাহলে তোমাকে কিডনি বিক্রি করতে হবে আমাকে আইফোন কেনার জন্য, তাই না? তার মানে কি আইফোনের খুব দাম, এই কথাটাকে বোঝানোর জন্য। ঠিক তেমনি বলছে তোমাকে যদি এই জিনিসটা হয়তো কিনতে হয় বা এই জিনিসটা নিতে হয়, তোমাকে একটা হাত বা পা খোয়াতে হবে, ঠিক আছে, বা হাত পা বিক্রি করতে হবে তোমাকে, তাহলে এই যে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ এর মানে হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, মানে খুবই মূল্যবান, খুবই দামি, এই জিনিসটাকে বোঝানোর জন্য বোঝানো হচ্ছে কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ। নেক্সট দেওয়া কী বলছে, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ধরো কথা তোমার দুধ নিয়ে এসছো, সেই দুধটা মাটিতে পড়ে গেছে, কোনো রকম উল্টে পড়ে গেছে, দুধের সেই পাত্রটা মাটিতে পড়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। এবার তারপরে তুমি যদি কান্না করো, তারপরে তার কী হবে, দুধটা তো পড়েই গেছে, ওই দুধ তো আর তুমি তুলতে পারবে না। ব্যাপারটা ঠিক তেমনি, তুমি ধরো একটা কাজ করেছো, সেই কাজটা ভুল হয়ে গেছে, সেখানে তো আর তুমি রিগ্রেট করে লাভ নাই। পরীক্ষায় ধরো পরীক্ষায় তুমি পরীক্ষা দেওয়ার আগে পড়াশোনা করনি, এবার কী হচ্ছে দেখো রেজাল্টটা খারাপ হয়েছে, এবার রেজাল্ট খারাপ হয়ে তোমার মন খারাপ, এবার তুমি কান্না করছো বসে বসে, তখন কি আর কান্না করলে তার সেই রেজাল্টটা কি ভালো হবে? তো সেই ব্যাপারটাকে বোঝাতে হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ রিগ্রেট করা, রিগ্রেট অ্যাবাউট হুইচ ক্যান নট বি রেকটিফাইড, মানে যা হয়ে গেছে তার উপরে অনুতাপ করে, আর অনুতাপ করে কোনো লাভ নেই, কারণ সেটা তার পরিবর্তন করা যাবে না, যা হয়ে গেছে তার উপরে অনুতাপ করা, যেটা আর কোনো রকম পরিবর্তন করা যাবে না, এইটা বোঝাতেই হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, এই ইডিয়ামসটাকে ব্যবহার করা হয়। দেখো কী বলছে, ফিদার ওয়ান্স নেস্ট, এই ইডিয়ামসটার মানে কি হচ্ছে, মেক মানি ইন অ্যান ইমপ্রপার ওয়ে, মানে টাকা ইনকাম করা বা টাকা উপার্জন করা অসৎ উপায়ে উপার্জন, সেটা অসাধু ব্যাপারে বা অসাধু ব্যাপার হচ্ছে কি ধনী হয়ে যাওয়া, এই যে ব্যাপারটা এইটাকে বোঝা যাচ্ছে ফিদার ওয়ান্স নেস্ট, এই ইডিয়ামসটাকে ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখবো হচ্ছে স্পিক অ্যান্ড স্পেন, অ্যান্ড মানে হচ্ছে কি ক্লিন অ্যান্ড টিডি, মানে হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন, আমরা বলি না একদম সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁক চকচকে একদম চকাচক বলি, যে এই ব্যাপারটাকে বোঝানোর জন্য একদম খুবই পরিষ্কার, এই কথাটাকে বোঝানো হচ্ছে স্পিক অ্যান্ড স্পেন, এই কথাটা ব্যবহার করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো টু ইট আ হাম্বেল পাই, টু ইট আ হাম্বেল পাই মিনস হচ্ছে দেখো কি অ্যাকসেপ্ট দ্য ডিফিট মানে কি পরাজয়টাকে স্বীকার করে নেওয়া, অ্যাডমিট দ্যাট ইউ আর রং, যে তুমি ভুল করেছো সেটাকে মেনে নিয়েছো, ধরো তুমি একটা কাজ করেছো, তোমাকে এবার দোষারোপ করা হচ্ছে, বলছে যে তুমি এই ভুলটা করেছো, বলছে হ্যাঁ আমি এই ভুলটা করেছি, এই দোষটা আমার হয়েছে, এটাকে তুমি মেনে নিলা, টু ইট আ হাম্বেল পাই। দেখো এই যে টু লাগানো আছে মাথা রাখবে, এই টু লাগানোগুলো কিন্তু কোনো জায়গায় নাও থাকতে পারে, তো সুতরাং ইট আ হাম্বেল পাইও থাকতে পারে, এই টু লাগানো বা সামনের দিকে এ লাগানো আছে দেখো বিভিন্ন ইডিয়ামসগুলোতে, এগুলো কিন্তু কোনো নাও থাকতে পারে কোনো জায়গায়। তো টু ইটা হাম্বেল পাই আর ইটা হাম্বেল পাই কিন্তু একই রকম মিনিং, মানে হার স্বীকার করে নেওয়া, ঠিক আছে, হারটাকে হেরে যাওয়াটাকে মেনে নেওয়া আর কি, ঠিক আছে, নিজে দোষ করেছে সেটাকে মেনে নেওয়া, এইটাকে বোঝাতেই হচ্ছে ব্যবহার করা হয়। নেক্সট দেখা যাচ্ছে টু এন্ড ইন স্মোক। দেখো টু এন্ড ইন স্মোক মানে এন্ড উইদাউট এনি প্র্যাকটিক্যাল রেজাল্ট, কোনো কিছু রেজাল্ট বা পরিণাম না হওয়া, বা কোনো কিছু সেটাকে বৃথা হয়ে যাওয়া, যেটা না
তুমি এত 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 প্রিপারেশন করলে পরীক্ষার জন্য, তারপরে দেখা গেল তুমি ফেল করে গেলা। তাহলে যে এত এত তোমার আসলে যে পরিশ্রম করলে সেগুলো হচ্ছে মানে কী হয়ে গেলো, এগুলো আসল পরিণাম কিন্তু হলো না। তো এইটা হচ্ছে টু এন্ড ইন স্মোক মানে এন্ড উইদাউট এনি প্র্যাকটিক্যাল রেজাল্ট। তারপরে দেখো নেক্সট কী আছে, একই রকমই এটাও প্রায় দেখো, টু ফ্লোক আর ডেড হর্স। ফ্লোক মানে হচ্ছে প্রহার করা বা চাবুক যে পেটাই না, আমরা ঘোড়াকে কী করি, ঘোড়াকে তাড়ানোর জন্য চাবুক দিয়ে পিটাই। ডেড হর্স মানে কি, মৃত ঘোড়াকে তো চাবুক দিয়ে পেটানো কিছু, ঘোড়াটাকে দৌড়াবে না, বেকার, এটা ফালতু চেষ্টা, একটা বৃথা চেষ্টা। এবার ঠিক তেমনি ধরে নাও তুমি একটা বড় ধরনের একটা পাহাড়কে তুমি ধরো বিশাল বড় পাহাড়কে তুমি কী করছো, হাত দিয়ে তুমি ভাঙার চেষ্টা করছো, যদি দশরথ মাঝি যেরকম করেছে, যদিও তিনি অসম্ভবটাকে সম্ভব করেছিলেন। দেখো টু ফ্লোক আর ডেড হর্স মানে হচ্ছে কি, মানে বৃথা চেষ্টা করা, জানো তুমি তোমার দ্বারা এটা হবে না, ওর দ্বারা আমরা বলি যে এর দ্বারা এই ভালো রেজাল্ট করতে পারবে না, মানে একে টাকা দিয়ে পড়ানো মানে বেকার হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, সেটা তেমনি টু ফ্লোক আর ডেড হর্স মানে টু ওয়েস্ট ইউর এফর্ট বাই ট্রাইং টু ডু সামথিং দ্যাট ইজ নো লঙ্গার পসিবল, যেটা তুমি চেষ্টা করছো কিন্তু ওয়েস্ট অফ টাইম হচ্ছে, সময় খালি নষ্ট হচ্ছে, বেকার, এর লাভটা কোনো হবে না, মানে ব্যর্থ প্রচেষ্টা আমরা যদি বলতে পারি, এটা বোঝানোর জন্য আমরা এই টু ফ্লোক আর ডেড হর্স মানে মরা ঘোড়াতে চাবুক চালানো আর কি, ও তো আর জীবিত হবে না কোনো রকমেই, ঠিক তেমনি এই ব্যাপারটা বোঝাচ্ছে। টু রিড বিটুইন দ্য লাইন্স। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে দেখো, আমরা ধরুন একটা কবিতায় আছে, কবিতার একটা লাইন দিয়েছে, লাইনের অর্থটা কিন্তু বোঝাতে পারছে, কিন্তু দেখি যে অনেক কবিতার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, সেই অন্তর্নিহিত অর্থটাকে বুঝতে পারা, এইটাকে বোঝাতে গেতেই আমরা ইডিয়ামসটাকে ব্যবহার করি। টু রিড বিটুইন ইন দ্য লাইন্স মানে দুটো লাইনের মাঝে বোঝা, মানে কি পড়া মানে হচ্ছে ওই অন্তর্নিহিত অর্থাৎ মূল যে আসল যে বিষয়বস্তুটা সেটা বোঝাতে যাচ্ছে, সেইটা বুঝতে পারাটাকে টু রিড বিটুইন ইন দ্য লাইন্স, মানে আন্ডারস্ট্যান্ডিং দ্য হিডেন মিনিং, মানে যে লুকায়িত যে মিনিংটা রয়েছে সেটাকে বুঝতে পারা, বা টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমপ্লাইড মিনিং, ইমপ্লাইড মানে সেই লুকানো যে মিনিংটা অর্থটা রয়েছে সেটাকে বুঝতে পারা, মানে অন্তর্নিহিত অর্থ বুঝতে পারা, যেটাকে বলতে পারো। আ ব্লেজিং ইন ডিসগাইজ, আ ব্লেজিং ইন ডিসগাইজ মিনস হচ্ছে কি, দেখো কি বলছে, আ গুড থিং দ্যাট সিমড ব্যাড অ্যাট ফার্স্ট। ঠিক আছে, ধরো না এমন কিছু হলো, মানে ধরো না তুমি একটা চাকরি পেয়েছিলে, সেই চাকরিটা কি হলো, যে চাকরিটা তোমাকে বাদ দেওয়া হলো, এবার তুমি খুব বিশাল কষ্টে আছো, চাকরি হচ্ছে না, কি করব। এবার তুমি দেখা গেলো চাকরির জন্য আরেক জায়গায় অ্যাপ্লাই করতে গেলে, এবার অ্যাপ্লাই করতে গেলে দেখে লেগেছে ওর থেকে একটা ভালো পোস্টে একটা ভালো বেতনের একটা চাকরি পেয়ে গেলা, তাহলে কি হলো, ওই চাকরিটা গেল বলেই তোমার কিন্তু একটা আরও ভালো কিছু একটা হলো। যে এই যে ব্যাপারটা, আ গুড থিং দ্যাট সিমড অ্যাট ব্যাড ফার্স্ট, মানে তোমাকে প্রথমত মনে হয় যে খারাপ কিছু হয়ে গেল, কিন্তু দেখা যায় যে ওইটাই ভালো হলো, তো সেইটা বোঝাতে কী বলছে, আ ব্লেজিং ইন ডিসগাইজ। ব্লেজিং মানে কি আশীর্বাদ, ইন ডিসগাইজ মানে ছদ্মবেশে আর কি, মানে ওর মধ্যে লুকানো আর কি, ওইটার মধ্যেই লুকানো আছে যে ভালো কিছু, আশীর্বাদপূর্ণ, মানে আ গুড থিং দ্যাট সিমড ব্যাড অ্যাট ফার্স্ট, এটা বলতে পারো, বা সামথিং দ্যাট সিমস ব্যাড টার্নস আউট টু বি গুড, পরের দিকে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ভালো রেজাল্ট দিচ্ছে, মানে প্রথমে সেটাকে খারাপ মনে হলেও পরে সেটাকে ভালোই মনে হয়। ঠিক আছে, এই জিনিসটা। নেক্সট দেখা হচ্ছে ডার্ক হর্স, এটা হচ্ছে লাস্ট, আর ডার্ক হর্স বা কোনো জায়গায় ডার্ক হর্স থাকতে পারে, কী হচ্ছে এর মানেটা হচ্ছে সামওয়ান হু পজেসেস ট্যালেন্টস অর কোয়ালিটিস দ্যাট আর নোন অর এক্সপেক্টেড বাই আদার্স বা আনএক্সপেক্টেড উইনার। দেখো আমরা 3 ইডিয়টের সিনেমা দেখেছি, যে আমির খান দেখা হচ্ছে কী হচ্ছে, মদ খেয়ে বেড়াচ্ছে আর মানে যেমন তেমন করে বেড়াচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে রেজাল্টের সময় দেখা হচ্ছে সে কী হচ্ছে, ফার্স্ট হয়ে যাচ্ছে। মানে এইরকম অনেক কিছু বন্ধু থাকে যেগুলো হচ্ছে দেখে বোঝা যাবে না যে ল্যালা ক্যাবলা হ্যাবলা, ঠিক আছে, এরকম মনে হবে, কিন্তু তার মধ্যে যে অনেক কোয়ালিটি আছে সেইটা কিন্তু আমরা বুঝতে পারি না, যখন তারপরে কোনো রেজাল্ট হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ও তো বিশাল কোয়ালিটির রে ভাই, তখন সেইটা বোঝাতে, অর্থাৎ হচ্ছে দেখো তার মধ্যে ডার্ক হর্স মানে হচ্ছে অপ্রত্যাশিত বীজ দিতে, মানে সে ভাবিনি যে সে কিন্তু ফার্স্ট হবে, বা সে পরীক্ষায় রেজাল্টে দেখা যাচ্ছে ও ফার্স্ট হয়ে গেল, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বোঝাতে হচ্ছে আর ডার্ক হর্স, মানে যেটাকে আমরা হিন্দিতে বলি চুপার স্তম্ভ যেটাকে বলি, ঠিক আছে, সেই ব্যাপারটা আর কি। সামওয়ান হু পজেসেস ট্যালেন্টস অর কোয়ালিটিস দ্যাট আর নোন আর এক্সপেক্টেড বাই আদার্স, ঠিক আছে, অ্যান আনএক্সপেক্টেড উইনার, মানে তোমাকে কারোর মধ্যে যে ট্যালেন্টসগুলো রয়েছে সেগুলোকে কেউ প্রত্যাশিত করতে পারবে না, দেখা যাচ্ছে পরের দিকে সেই কিন্তু বিজেতা হয়ে আছে, উইনার হয়ে আছে, এই যে ব্যাপারটা। যেমন হচ্ছে যে কি কোই মিলি গে সিনেমা দেখা হচ্ছে কি ঋত্বিক রোশনকে দেখা যাচ্ছে কি প্রথমে ল্যালা ক্যাবলা, পরের দিকে সেই বিশাল কিছু হয়ে যাচ্ছে, অপ্রত্যাশিত হয়ে যাচ্ছে ব্যাপারটা, ঠিক তেমনি। তাহলে এই ছিল 20টা মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও,
আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এইরকম আরও ক্লাস আগামীতে আসতে থাকবে। তো থ্যাংক ইউ।